তো আমরা একটু প্রিপোজিশনের প্র্যাকটিস গুলা অল্প একটু দেখব গতকাল যেগুলো আমরা পড়েছিলাম। তো একেবারে প্রিপোজিশনের শুরুতে আমরা যে ২-১টা কথা বলছিলাম, একটু ২-১টা কথা রিপিট করি। একটা কথা ছিল ইম্পর্টেন্ট যে প্রিপোজিশন এই নামটা কেন আসছে? প্রি মানে হচ্ছে পূর্বে। প্রি শব্দের অর্থ কি? আচ্ছা, কোথাও প্রবলেম? তো প্রিপোজিশন এই যে নামটা এটা ভেঙে আমরা বলেছিলাম যে প্রি মানে পূর্বে। প্রি শব্দের অর্থ পূর্বে। আর পজিশন মানে অবস্থান। এখন তাইলে কথা আসতেছে যে পূর্বে অবস্থান মানে কি? পূর্বে অবস্থান মানে প্রিপোজিশনের অবস্থান। কিসের পূর্বে? নাউন বা প্রোনাউনের পূর্বে। তাইলে নাউন বা প্রোনাউনের পূর্বে যে শব্দ বসে ওই নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্য অংশের রিলেশন বুঝায়, সম্পর্ক বুঝায়, তাকেই আমরা প্রিপোজিশন বলি। আচ্ছা, পূর্বে অবস্থান এই নামের মাহাত্ম্য কি? যে নাউন বা প্রোনাউনের পূর্বে প্রিপোজিশনের অবস্থান। তাহলে যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, এই একটা শর্ত যে প্রিপোজিশন কই বসে? নাউন বা প্রোনাউনের পূর্বে। আর একটা শর্ত হচ্ছে যে এদের কাজটা কি? এদের কাজ হচ্ছে রিলেশন তৈরি করা। কিরকম রিলেশন? এই নাউন বা প্রোনাউনের সাথে ওই বাক্যটার রিলেশন কি? যেমন হচ্ছে এই যে আমি গতকাল বলতেছিলাম যে আই হ্যাভ এন্টার্ড ইনটু দ্য রুম। এখানে আসলে ইনটু হয় না অনেক ক্ষেত্রে। আই হ্যাভ কাম ইনটু দ্য রুম। আমি রুমের মধ্যে এসেছি। ইনটু দিয়ে কিন্তু রুমের সাথে আমার কি সম্পর্ক সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আবার আমি বলতে পারি আই হ্যাভ গন আউট অফ দ্য রুম। যখন আউট অফ বলবো তখন বোঝাচ্ছে রুমের সাথে তোমার সম্পর্ক বহির্মুখী, ইনটু বললে অন্তর্মুখী। তাহলে এইখানে কিন্তু পুরো এই রুম শব্দের সাথে তোমার রিলেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ২টা কথা এখানে প্রশ্ন আসে প্রায় যে প্রিপোজিশনের অবস্থান কোথায়? নাউন বা প্রোনাউনের আগে এবং কাজ কি? রিলেশন। তাইলে এখানে প্রশ্ন দেখো, প্রিপোজিশন স্ট্যান্ডস বিফোর হোয়াট? এই যে দেখো, প্রিপোজিশন স্ট্যান্ডস বিফোর হোয়াট? নাউন অর যদি এখানে প্রোনাউন থাকে সেটা হয়তো, তাহলে এখানে কি আছে? এই যে দেখো, নাউন অর প্রোনাউন। ওকে, তাহলে উত্তর কি? ডি। প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। এরপর দেখো ওই একই প্রশ্ন সেকেন্ডে দিয়েছে, হোয়াটস দ্যাট জয়েন নাউন অর প্রোনাউন অবজেক্টস টু দ্য আদার ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স? যেটা নাউন বা প্রোনাউন বা আদার ওয়ার্ডস কে যুক্ত করে সেটাকে আমরা কি বলবো? প্রিপোজিশন বলবো। ওকে, এরপর দেখো প্রিপোজিশন ইজ হোয়াট? কোয়ালিফাইং ওয়ার্ড। কোয়ালিফাইং ওয়ার্ড কোনগুলা? কোয়ান্টিফাইং বা কোয়ালিফাইং ওয়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এটা আমরা পার্টিসিপেট স্পেস পড়ার সময় শিখবো। কোয়ালিফাইং ওয়ার্ড অ্যাডজেক্টিভ, মডিফাইং ওয়ার্ডসও অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব। এখানেও কিছু ক্ষেত্রে অ্যাডভার্ব হয় বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাডজেক্টিভ। রিলেটিং ওয়ার্ড আর জয়নিং ওয়ার্ড, এই দুটো মনে রাখবা। রিলেটিং ওয়ার্ড জাস্ট রিলেশন তৈরি করে, নট নেসেসারিলি দুইটা আলাদা জিনিসকে কানেক্ট করছে। তাইলে রিলেটিং ওয়ার্ড যদি বলো তাহলে রিলেশনটা প্রকাশ করে, এটা প্রিপোজিশন। আর আরেকটা যেটা বললাম যে জয়নিং ওয়ার্ড, এই যে জয়নিং ওয়ার্ডটা, জয়নিং এর কাজটা মূলত কে করে? অর্থের দিকটা অত গুরুত্বপূর্ণ না, বাট দুইটা ক্লজ বা কিছু ক্ষেত্রে দুইটা ফ্রেজ, ম্যাক্সিমাম দুইটা ক্লজ বা দুইয়ের বেশি ক্লজকে যুক্ত করার কাজটা কনজাংশন করে। জাংশন শব্দের অর্থ কি? রেলওয়ে জাংশন বলি না, যেখানে দুই প্রান্ত এসে যুক্ত হয়। তাহলে কনজাংশন মানে সংযুক্তকারী। তাহলে এই যে জয়নিং, জয়নিং এর কাজটা করে কনজাংশন, এটা মনে রাখবা। তাইলে জয়নিং এর মূল কাজ জাংশনের, কনজাংশন। আর রিলেশন তৈরি করার কাজটা কার? মূলত প্রিপোজিশনের। মনে থাকবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আমরা অ্যাডভার্ব পার্টিকেল দেখব যে একটা ভার্বের সাথে যখন কোনো প্রিপোজিশন যুক্ত হয় এরপর নাউন প্রোনাউন না থাকে, শর্ত হচ্ছে যে অবশ্যই প্রিপোজিশনের পর নাউন প্রোনাউন থাকতে হবে। যদি নাউন প্রোনাউন না থাকে তখন আমি ওটাকে প্রিপোজিশন বলতে পারবো? পারবো না। ওইটাকে তখন আমরা অ্যাডভার্ব হিসেবে কনসিডার করবো এবং ওটাকে কি বলা হয়? দেখো, হি কেম ইন, সে ভেতরে এসেছিল। তো এই ইনটাকে তুমি কি প্রিপোজিশন বলতে পারবা? শর্ত প্রিপোজিশনের পর নাউন বা প্রোনাউন থাকবে। এখানে আসছে নাই, তো ইটা আর প্রিপোজিশন থাকে না, এটা অ্যাডভার্ব হয়ে যায়। এবং এটা একটা খণ্ডিত, একটা সেন্টেন্সের খণ্ডিত অংশ মনে হচ্ছে না? এজন্য এটাকে পার্টিকেল বা ক্ষুদ্রাংশ বলা হয়। তো এটা অ্যাডভার্ব হয়ে যায় এবং এটার নাম অ্যাডভার্ব পার্টিকেল। এটা আমরা সবই পার্টস অফ স্পিচে শিখবো। অ্যাডভার্ব পার্টিকেল বলা হয় এবং এটার একটা সুবিধা হচ্ছে যে এখানে এটা খুব ইজিলি যে কোনো সেন্টেন্সের মিনিং কনফার্ম করতে পারে। ঠিক আছে? তো ইজি কোশ্চেন, তোমরা একটু বুঝো। প্রিপোজিশন ইউজড উইথ এ ভার্ব। তাইলে এখানে এই প্রিপোজিশনটা মানে অ্যাপারেন্টলি প্রিপোজিশন যেটা কেম ভার্বকে মডিফাই করেছে, কেম ভার্বের সাথে ব্যবহৃত হয়েছে, সেটাকে কি বলবো? সেটা অ্যাডভার্ব।
ঠিক আছে? ভার্বের সাথে প্রিপোজিশন ব্যবহৃত হইলে সেটাকে আমরা অ্যাডভার্ব বলি। এটা গ্রুপ ভার্বের ক্ষেত্রেও এই একই ফরম্যাট। ঠিক আছে? গ্রুপ ভার্ব যখন শিখবো তখন দেখবা যে এরকম একটা ভার্ব তার সাথে এক প্রিপোজিশনের জন্য অর্থ এক রকম। ওখানে ওই প্রিপোজিশনের মতো যে জিনিসগুলা ওগুলো প্রিপোজিশন না, ওগুলো অ্যাডভার্ব। ঠিক আছে? যেমন হচ্ছে আ যেমন কোনটার কথা বলবো? কলের কথাই ধরো কল ইন, কল আউট, কল এট সবগুলা কল। বাট একটা প্রিপোজিশন এর জন্য অর্থ আলাদা। তো প্রিপোজিশন গুলা কি করছে? ভার্ব গুলোর অর্থ চেঞ্জ করছে। দ্যাট ইস ভার্ব কে মডিফাই করছে। ভার্ব কে কে মডিফাই করে? নাউন প্রোনাউন ছাড়া দুনিয়ার সমস্ত কিছুকে মডিফাই করে অ্যাডভার্ব। সো ওগুলা অবশ্যই অ্যাডভার্ব হবে। ওকে? এরপর দেখো আরেকটা জিনিস, এইটা আসলে তোমাদের লেভেলে অতটা গুরুত্বপূর্ণ না। আমি ২ টা জিনিস বলি। প্রিপোজিশনের টাইপ যখন পড়বা, অনেকগুলা টাইপ আসে। সিম্পল প্রিপোজিশন আছে, এরপর কম্পাউন্ড প্রিপোজিশন আছে, ফ্রেজাল প্রিপোজিশন আছে, আর পার্টিসিপল প্রিপোজিশন আছে। এর মধ্যে সিম্পলটা একটু দেখো আর পার্টিসিপলটা দেখো। তোমাদের মূলত আসলে পার্টিসিপল প্রিপোজিশনটা আসবে। এটা আবার পার্টস অফ স্পিচ এ শিখবো আমরা। সিম্পল প্রিপোজিশন মানে সিঙ্গেল ওয়ার্ডের প্রিপোজিশন যেগুলো একেবারে মৌলিক যে পদার্থ আছে সেরকম অন্য কিছু থেকে তৈরি হয় নাই। সিঙ্গেল ওয়ার্ড যেটা অন্য কোনো কিছু থেকে তৈরি হয় নাই, জন্ম থেকে সে স্বাধীন ছিল। টু, ফ্রম, টিল, আপ, এই যে জিনিসগুলো আছে, অ্যাট, বাই, এইগুলা সবই সিম্পল প্রিপোজিশন, কাইন্ড অফ মৌলিক পদার্থের মতো। এরা সিঙ্গেল এবং অন্য কিছু দিয়ে তৈরি হয় নাই, এটা। আর কম্পাউন্ডটা যদি দেখো সিম্পলের ডিফারেন্সে, কম্পাউন্ড সিঙ্গেল শব্দ, কিন্তু যেমন আমরা বলি সোডিয়াম ক্লোরাইড, এটা একটা সিঙ্গেল পদার্থ, লবণ, কিন্তু এখানে মৌলিক উপাদান আছে ২টা। এখানেও কম্পাউন্ড প্রিপোজিশনে মৌলিক উপাদান ২টা থাকে, যেমন ইনটু, ইন প্লাস টু, বিসাইড, বাই প্লাস সাইড, বাহাইন্ড, বাই প্লাস হাইন্ড, এরকম। তাহলে কয়েকটা যদি তুমি দেখতে চাও, যেমন অ্যাবাউট, অ্যাবাউটটা কিভাবে তৈরি হয়েছে জানো? ইন প্লাস বাই প্লাস আউট ইজ ইকুয়াল অ্যাবাউট। ৩টা আছে অ্যাবাউট এর মধ্যে। এত কঠিন তোমাকে দিবে না, তোমাকে দিবে কি সহজ কিছু জিনিস, যেমন উইথ প্লাস ইন, উইদিন, উইথ প্লাস আউট, উইদাউট, এগুলো তো পারবা। ইনসাইড, বিয়ন্ড, আর তোমাকে যেটা বললাম এই যে এটা দেয় বিহাইন্ড। বাট তোমাদের লেভেলে এত ঝামেলা করবে না, ভার্সিটিতে মাঝে মধ্যে ২-১ বার আসে। ওকে? এরপর ফ্রেজাল তো জানো, একাধিক শব্দ নিয়ে গঠিত হবে। ওকে? আর পার্টিসিপল প্রিপোজিশনটা কিছুই না, কিছু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে ওই ভার্ব গুলাই প্রিপোজিশনের মতো কাজ করতে পারে। এর মধ্যে একটা মোস্ট কমনলি তোমরা দেখবা, সেটা হচ্ছে রিগার্ডিং। রিগার্ডিং মানে ব্যাপারে। রিগার্ডিং যে প্লিজ প্যারডন মি রিগার্ডিং দ্য ম্যাটার, এই বিষয়টা কনসিডার করে আমাকে ক্ষমা করে দেন। তাহলে এই যে রিগার্ডিং, রিগার্ডিং মানে অ্যাবাউট বা ইন রিলেশন টু বুঝাই। ঠিক আছে? ইন রিলেশন টু বা উইথ রিগার্ড টু। ঠিক আছে? এটা একটু দেখবা। রিগার্ডিং এটা আসে তোমাদের। আর এই ফলোইং তো এটা তোমরা দেখছো প্রচুর পরিমাণে। ফলোইং মানে আফটার। যেমন হচ্ছে মনে করো যে শীতের পরে বসন্ত আসে। তো এটা কিভাবে বলা যায়? স্প্রিং কামস ফলোইং উইন্টার। উইন্টারকে ফলো করে সে আসে। জাস্ট এটা প্যাটার্নটা এভাবে আসছে। ফলোইং মানে আফটার বুঝায় অ্যাকচুয়ালি। তাইলে এটাও আমরা একটু দেখে ফেলবো। আচ্ছা। এরপরে অন অ্যাকাউন্ট অফ, এটা কি হবে? এটা ফ্রেজাল হবে, কারণ এটা ফ্রেজের মতো একাধিক শব্দ দিয়ে গঠিত হইছে। ফ্রেজ ক্লজ কি জানো? না জানলে সমস্যা নাই, আমরা নেক্সট ক্লাসে আস্তে আস্তে করে ফেলবো। তো এটা ফ্রেজাল প্রিপোজিশন। ওকে, এখানে আর তেমন কিছু লাগবে না, আমরা পরে যাই। আচ্ছা, এখানে আসো, এই যে বক্সটা, এটা অনেকে তোমরা ছোটবেলায় পড়েছো, ক্লাস 6-7 এটা পড়া হইতো ব্যাকরণ, বাংলা ব্যাকরণে, যে কর্মে কি হয়? কর্মে শূন্য হয়, তারপরে সরি কর্তায় শূন্য হয়, কর দ্বিতীয়া হয়, করণে তৃতীয়া হয়। তো কর্তা মানে কি? যে সাবজেক্ট। সাবজেক্টের ক্ষেত্রে আমরা সাধারণত কোনো প্রিপোজিশন ব্যবহার করি না। অবজেক্টের ক্ষেত্রে, অবজেক্ট মানে যার উপর কাজটা করা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয়া, দ্যাট ইজ টু ব্যবহার করি। করণ কি? করণ মানে যার মাধ্যমে তুমি কাজটা করছো। তো এই মাধ্যমটা বা যার মাধ্যমে কাজটা হচ্ছে ২ রকম হইতে পারে। এটা ইম্পোর্টেন্ট। নিচের গুলো অত ইম্পোর্টেন্ট না, অর্থ দিয়ে পারবা। এটা ইম্পোর্টেন্ট। করণ বা তুমি যে মাধ্যম দিয়ে কাজটা করতেছো বা যে মাধ্যম দিয়ে কাজটা হচ্ছে, প্যাসিভও হইতে পারে। সেই ক্ষেত্রে ২ রকম জিনিস দিয়ে কাজ হইতে পারে। একটা ব্যক্তিগত, একটা বস্তুগত। একটা ব্যক্তি হইতে পারে, একটা বস্তু হইতে পারে।
তো এই ক্ষেত্রে তুমি যদি বস্তুর কথা বলো, যেমন পরীক্ষায় যেটা আসে যে আচ্ছা, আমি একটু লিখি, না লিখলে তোমরা এটা বুঝবা না। এই যে এটা এক্সাম্পল এখানে আছে। I finally killed the fly with a rolled up newspaper. তো এখানটাতে এই মাছিটাকে মারার কাজ কে করছে? আমি করছি। সাহায্য কার নিচ্ছি? কার দ্বারা হচ্ছে? রোলড আপ নিউজপেপার দ্বারা হচ্ছে। এখানে মাধ্যম ২ টা। একটা আমি করতেছি। কিসের দ্বারা করতেছি? একটা মোড়ানো বা গোল করে নিউজপেপার দিয়ে করতেছি। তো এইখানটাতে তুমি চিন্তা করো যে যখন বস্তু কোনটা এখানে নিউজপেপারটা, বস্তুর আগে গ্যাপ থাকবে তখন কিন্তু বাই হবে না। মনে করতে পারো যে I finally killed the fly by a rolled up newspaper, যেহেতু নিউজপেপার দ্বারা মেরেছি। কিন্তু যদি কখনো কোনো ক্ষেত্রে বস্তু হয় এবং দ্বারা অর্থ বুঝায়, অবশ্যই চোখ বন্ধ করে তার আগে উইথ দিবা। আর ব্যক্তির আগে কেবলমাত্র বাই বসবে। তাইলে যতটুকু মনে রাখা যায় শর্টলি সেটা হচ্ছে বস্তুর আগে উইথ আর ব্যক্তির আগে বাই। যেমন এখানে যদি বলি the fly was killed by me with a rolled up newspaper. Killed with me বলো না আবার। তাহলে the fly was killed by me with a rolled up newspaper. The rule is just এতটুকুর মধ্যে। এরপর আসলে আমরা পরের পেজে, এই পরের গুলো ইজি। এই দেখো এই প্রশ্নটা আসছে একবার। আরিয়ান ওয়াজ স্ট্যাবড মানে ছুরি দিয়ে আঘাত করা, ছুরি দিয়ে ফুটা করে দেয়া, বুক বলো বা শরীরের কোনো অংশ বলো। আরিয়ান ওয়াজ স্ট্যাবড ড্যাশ আর লুনাটিক ড্যাশে ড্যাগার। লুনাটিক মানে পাগল, একজন পাগলের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে ড্যাগার দিয়ে। ড্যাগারের বাংলা ড্যাগারি। তো আরিয়ান ওয়াজ স্ট্যাবড, এখানে এই লুনাটিক পাগল ইনি ব্যক্তি না, তাহলে এখানে বাই হবে। স্ট্যাবড বাই আ লুনাটিক উইথ আ ড্যাগার। ঠিক আছে, এখানে তাহলে উত্তর কি হবে? এই যে বাই এন্ড উইথ। এরপর আসো এই জায়গাটা দেখো, লাইফ ইজ আ টেল টোল্ড ড্যাশ এন ইডিয়েট। জীবন একটা বোকার কর্তৃক বর্ণিত গল্প, এরকম করে বলছে। তাহলে এখানে এই যে ইডিয়েট ব্যক্তি না, এই জন্য এখানটাতে পাই। প্যাসিভের ক্ষেত্রে তো আমরা জানি যে বাই দিয়ে যুক্ত হয়, তবে ওই যে বললাম বস্তু হইলে উইথ, ব্যক্তি হইলে বাই। আচ্ছা, এরপর দেখো এই জায়গায় কি হবে, এটা অর্থ দিয়ে পারবো। হোয়াট ইজ দ্য নেম ড্যাশ ইউর ফাদার, তোমার বাবার নাম কি? র বা এর যদি এরকম অর্থ বুঝায়, ষষ্ঠী, এটা তো ষষ্ঠী জানো, ষষ্ঠীর ক্ষেত্রে আমরা অফ বসাই। যদি কোনো র বা এর জাতীয় কিছু প্রকাশ করতে হয় তখন আমরা অফ বসাবো। হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর ফাদার, তোমার বাবার নাম কি? এরপরে রহিম, এটাও প্রায় আসে। রহিম হ্যাজ নট ইয়েট কাম ব্যাক ড্যাশ দ্য বাজার, কোথাও থেকে দূরে সরে আসা, দূরে থাকা, বিরত থাকা, অ্যাবসেন্ট থাকা, এরকম ক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করি। সে স্কুল থেকে আজকে অনুপস্থিত ছিল, বাজার থেকে বাসায় ফিরে এসেছে, এরকম যে কোনো জায়গা থেকে এরকম অ্যাবস্টেইন করা। রহিম হ্যাজ নট ইয়েট কাম ব্যাক ফ্রম দ্য বাজার, সে এখনো বাজার থেকে ফিরে নাই। ফ্রমটাও কিন্তু প্রায় আসে। এরপর আসো ওই যে দেখো ওই প্রশ্নটা এখানে 25তম বিসিএস এ আসছে, আবার এলজিইডি তে আসছে। এরপর এটা একটু দেখো, তোমাকে যেটা বললাম এটা একটু মিসকনসেপ্ট হইতে পারে। আমরা ওই যে ব্যক্তি বললাম না, ব্যক্তি বলতে অ্যাকচুয়ালি যে কাজটা করছে, প্রাইমারি কাজটা যে করছে, যেমন মাছি মারার কাজটা করছে কে? আমি করতেছি। নিউজ পেপার জাস্ট একটা মাধ্যম। কিন্তু যদি কখনো এরকম হয় যে একটা বস্তুই ওই কাজটা করতেছে, স্পেসিফিক যে কাজটা আমি বলেছি ওটা করতেছে, বস্তু করতে পারছে, সেই ক্ষেত্রে আবার বাই বসবে। যেমন এটা দেখো, দ্য পেডেস্ট্রিয়ান ওয়াজ কিল্ড ড্যাশ আ ফলিং ট্রি, পথচারী গাছের দ্বারা মারা গেছিল। এখন কেউ তো গাছটা কেটে তার মাথায় ফেলে দেয় নাই, কেউ তো এরকম চায় না সাধারণত। তো এই ক্ষেত্রে ব্যাপারটা কি, গাছ একদম নিজের মতো কোনোভাবে অ্যাক্সিডেন্টালি ভেঙে পড়ছে এবং গাছের দ্বারাই তার মৃত্যু হয়েছে। অন্য কোনো এজেন্ট আছে মাঝখানে? নাই। এজেন্ট গাছ ওই কাজটা করছে। এই ক্ষেত্রে আবার বাই বসবে বস্তু হইলেও। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখবে। যদি অন্য কারো দ্বারা কাজ হওয়ার কথা উল্লেখ না থাকে, ইন দ্যাট কেস আমরা এখানে আর উইথ বসাবো না, বাই বসাবো। আচ্ছা, ওকে। এরপরে স্থানের ক্ষেত্রে আমরা তো তোমাদের বলেছিলাম যে বড় স্থানের ক্ষেত্রে ইন, ছোট স্থানের ক্ষেত্রে অ্যাট। পৃথিবীর ক্ষেত্রে যে আর্থ শব্দ ব্যবহার করি তাহলে অন আর্থ,
আর ওয়ার্ল্ড শব্দ ব্যবহার করলে ইন দ্য ওয়ার্ল্ড, এগুলো আমরা বলেছি। তাইলে এখানে একটা প্রশ্ন আমরা যদি দেখি, হি লিভস ড্যাশ মিরপুর ইন ঢাকা। ঢাকা বড় সিটি, এজন্য আর আগে ইন বসেছে, মিরপুরের আগে কি বসবে? অ্যাট বসবে। তাহলে এখানটাতে অ্যাট হবে। এই যে এরপরে উম আহ, এটা একটু দেখো, নোবডি উড ড্রাইভ ড্যাশ দ্য ফগ। কুয়াশার মধ্যে গাড়ি চালানো উচিত না বা গাড়ি চালানো ঠিক না। তো এখানটাতে কি হইতে পারে? কুয়াশার মধ্য দিয়ে। তো এটা নিয়ে তোমাদের আগের দিনের পরীক্ষায় একটা প্রশ্ন ছিল যে আপু, ইন আর ইনটু এই দুইটার পার্থক্য কি? ইনটু আর ইন। আচ্ছা, ইনটু মানে বদ্ধ কোনো জায়গাতে থাকা। যেমন আমি এই রুমের মধ্যে আছি, আমি রুমের মধ্যে প্রবেশ করছি। আই হ্যাভ এন্টার্ড ইনটু দ্য রুম। আই হ্যাভ এন্টার্ড ইন দ্য রুম হবে না কিন্তু। আবার ধরো তুমি একটা সেমিনারে প্রবেশ করেছো, এটা উন্মুক্ত মাঠে, বুঝতে পারছো যে এই জায়গাটা বদ্ধ না, সেই ক্ষেত্রে আমরা ইন দিব। তাহলে এন্ট্রির ক্ষেত্রে যদি খোলা জায়গা বুঝাই, খোলা জায়গার ক্ষেত্রে কি ব্যবহার করবা? ইন। আর ইনটু বদ্ধ জায়গা। তাহলে এইখানটাতে নোবডি উড ড্রাইভ ড্যাশ দ্য ফগ, কুয়াশার মধ্য দিয়ে চালানো ঠিক না। কুয়াশাকে বদ্ধ কোনো একটা স্পেস না, মুক্ত ভাবে বাতাসে সব জায়গায় আছে। সো এইখানটাতে আমরা ইন দিব। ঠিক আছে, এই একটা প্রশ্ন গত পরীক্ষাতে আসছিল, মানে তোমাদের গত দিনের যে পরীক্ষাটা ছিল এখানে আসছিল। এরপরে উম এই যে এটা ছিল না, দ্য বয়েজ প্লেড ফুটবল ড্যাশ দ্য রেইন। এইখানেও বৃষ্টির মধ্যে তারা খেলছিল, বৃষ্টিতে খেলছিল। তাহলে এখানটাতে আমরা ইন দিব। এখন আরেকটা কনফিউশন, আমাকে যে যাকে দিয়ে প্রশ্ন করাইছি সে আমাকে বলতেছিল এটা কি ডিউরিং হবে না? দেখো, ডিউরিং হয়, দ্য বয়েজ প্লেড ফুটবল ডিউরিং দ্য রেইন, বৃষ্টির সময় তারা খেলছে। বাট তুমি যদি সেন্টেন্সটার অ্যাকচুয়াল অর্থ দেখো বা বুঝার চেষ্টা করো, বুঝাইতেছে, কারণ স্পেশালি বলার দরকার হয় না বৃষ্টির সময়, তাছাড়া তো ঘরের মধ্যেও কেউ ফুটবল খেলে না। তাহলে বৃষ্টি হচ্ছিল এবং বৃষ্টিতে ভিজে ভিজে তারা খেলছিল, এটা একটা ব্যাপার। আর যদি এমন বুঝাই যে বৃষ্টি হচ্ছিল সেই সময় তারা খেলছিল, এখন ফুটবল তো আর ঘরে খেলা যায় না যে বাইরে বৃষ্টি হচ্ছে সেই সময় তুমি খেলছো তাই বলতেছো যে দে ওয়ার প্লেইং ডিউরিং দ্য রেইন। যদি লুডো খেলতো তাইলে বলা যেত যে দে আর প্লেইং ডিউরিং দ্য রেইন, তখন আর ইন দ্য রেইন বলা যেত না, কারণ বৃষ্টিতে ভিজে খেলা যায় না। তো কনসেপ্টটা এইটাই, যে যদি বুঝায় বৃষ্টি মাখামাখি হয়ে বৃষ্টিতে ভিজে খেলছে ইন দ্য রেইন, আর যদি এরকম বুঝাই যে এইখানে যে কনসেপ্টটা, বা ওই যে লুডো খেলা ঘরের মধ্যে খেলতেছে, বৃষ্টির সময় খেলতেছে, নট বৃষ্টিতে ভেজা নেসেসারি, সেই ক্ষেত্রে আমরা ডিউরিং দিতে পারি। তবে স্ট্যান্ডার্ড ইংলিশে ইনই হয়। ওকে, এটা কিন্তু ইন। আচ্ছা, এরপর দেখো এখানে বাকি যেগুলো আছে ইন দিয়ে একদম ইজি ইজি জিনিস। এই যে এটাও আসে, পুট সাম সুগার ইন দ্য টি নাকি ইনটু দ্য টি। তো এখানেও যে চা, চাটা এরকম কোনো মানে খুব বদ্ধ এরকম হলো একটা জায়গা না, শব্দটা হচ্ছে হলো, হলো একটা জায়গা না, সলিড একটা জায়গা যেটার নির্দিষ্ট আয়তন আছে, একটা মানে পুরো জায়গাটা সাবস্টেন্স দিয়ে ভরা। সো পুট সাম সুগার ইনটু দ্য টি হবে, ইন দ্য টি হবে, এখানেও কিন্তু ইন দ্য টি হবে, এটাও একটু খেয়াল রাখবা। ওকে, ইনটু শুধু গতিশীল বস্তুর ক্ষেত্রে, একটা ভ্যাকাম বা এরকম ফাঁকা জায়গার ক্ষেত্রে যেটা চারিদিক দিয়ে বদ্ধ, এরকম ক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করি। ওকে, এটা তো আমরা দেখেছিলাম। এরপর দেখো, a fair little girl sat dash a tree। তো এখানটাতে স্যাট অন এ ট্রি মানে কি? স্যাট অন হইতে পারে যখন গাছের উপরে উঠে বসবে, গাছের ডালের উপরে। ছোট্ট একটা মেয়ের কথা বলতেছে, সে কি গাছের ডালের উপরে উঠে বসে থাকবে? এটা খুবই ইউজুয়াল? নো। তাহলে কি হইতে পারে? একটা গাছের উপরে উঠে বসতে পারে আর একটা গাছের ছায়ার নিচে বসতে পারে। তাহলে এখানে দেখো তো আন্ডার আছে কিনা? এই যে দেখো আন্ডার আছে। সো এরকম ছোট ছোট জিনিস কিন্তু বুঝতে শিখতে হবে। ফেয়ার লিটল গার্ল স্যাট ড্যাশ এ ট্রি আন্ডার এ ট্রি। ওকে, আবার যারা হচ্ছে দেখবা গাছ থেকে ফল-টল পাড়ে, তাদের ক্ষেত্রে যদি এই কথাটা মেনশন করা হইতো তাহলে কিন্তু তারা গাছের উপরে উঠে বসে থাকতে পারত। ওই যে কোথায় জানি একটা ঘটনা ঘটলো যে গৃহবধূ তেঁতুল গাছের উপরে পুকুর পাড়ে উঠে বসে আছে। সেক্ষেত্রে আবার অন হবে। সো তোমাকে
কনসেপ্টটা চিন্তা করতে হবে। ইয়েস, এখানে গাছের উপরে উঠাও সম্ভব। ছোট বাচ্চা যে উঠতে পারবে না তা না। কিন্তু নরমালি যেটা হয় তোমাকে সেটা পিক করতে হবে। ঠিক আছে? এরপর আসো she held the umbrella dash her head. সে তার মাথার উপর ছাতা ধরেছিল। তো এক্ষেত্রে আমরা কি বলেছিলাম? মাথার টাচ না করে কোনো জিনিস যদি উপরে যায় এবং মুভিং থাকে সেই জিনিসটা। মুভিং বলতে ছাতাটা খুলছো, খুলে মাথার উপর নিছো। এটা একটা মুভিং টাইম ছিল এবং অলওয়েজ এটা একটু মুভিং সাবস্টেন্স মানে সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে আছে। তাহলে এই ক্ষেত্রেও আমরা ওভার ব্যবহার করব। তাহলে আমব্রেলা ওভার হেড বা ওভার দ্য হেড। তাহলে এখানে আমব্রেলা কি হবে? ওভার হবে। ওকে? আচ্ছা, এই যে স্থান বিশেষায়ন তোমরা দেখেছো। He was born dash a small village, ছোট জায়গা at a small village, রাজশাহী একটা জেলা in রাজশাহী। আবার I live at মহাখালী in ঢাকা। এগুলো কিন্তু প্রায় আসে। ওই যে দেখো মেডিকেল ৯৬, ৯৭ তে একবার আসছে। আবার তো দেখতে পাচ্ছ স্ট্যান্ডার্ড ব্যাংকে আসছে, জেইউ তে আসছে, এনএসআই তে আসছে টাইমের ব্যাপারটা। আচ্ছা। এখন আমাকে একটা কথা বলো তো ও ক্লক। এই ও ক্লক মানে কি? ইটস 9 o'clock 9 o'clock। তো এখানটাতে এই ও মানে কি? আমরা জানি কোনো এক লেটার বা কোনো কিছুর শেষে এরকম অ্যাপোস্ট্রফি যোগ করা মানে কিছু একটা এখান থেকে অমিট করা হইছে। কেটে ছোট করে দেওয়া হয়েছে এবং সেটা বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়। এটা তো জানো যেমন হচ্ছে আমরা যখন কোনো ভার্বকে ছোট করি, যেমন I am যখন am লিখি, তখন এখান থেকে am এর এ বাদ গেছে এইজন্য এরকম অ্যাপোস্ট্রফি দিই। এখানেও একই কাহিনী। তো এইটা ও ক্লক মানে অ্যাকচুয়ালি অফ দ্য ক্লক। ও এই অফ কে রিপ্রেজেন্ট করে, অফ দ্য ক্লক। তাইলে 9 অফ দ্য ক্লক এই ও ক্লক বা এরকম জিনিসপত্রগুলোকে ইন্ডিকেট করে একটু ছোট, ছোট জিনিস আমাদের দেখতে হবে। এটা একটু দেখিও। আচ্ছা, এরপর আসো আর এটা তো জানো এরকম ছোট, ছোট ফ্র্যাগমেন্ট এর ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি। ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং। আচ্ছা, এখন এটা দেখো হি কেম টু বাংলাদেশ ড্যাশ নভেম্বর 1993। তো আমরা ২৪ ঘন্টা পিরিয়ডের জন্য বা তারিখ এবং দিনের ক্ষেত্রে অন ব্যবহার করি। এর থেকে ছোট পিরিয়ডে এর থেকে ছোট পিরিয়ডে সাধারণত এট ব্যবহার করি। কিছু ক্ষেত্রে ইন, যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং। আর এর থেকে বড় দ্যাট ইস মাস, সপ্তাহ, সাল এগুলার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? ইন ব্যবহার করি। সো ছোট এট বা কিছু ক্ষেত্রে ইন। তারপরে অন, তারপরে আবার ইন। তাইলে এটা একটু দেখো। হি কেম টু বাংলাদেশ ড্যাশ নভেম্বর 1993। এখন এখানে তুমি বলতে পারো আপু এটা 1993 কে ইন্ডিকেট করছে নাকি নভেম্বরকে? যেটা গ্যাপের কাছাকাছি থাকবে ওটাকে ইন্ডিকেট করা হয়। ১৯৯৩ বড় একটা সাল, ১২ টা মাস আছে। তার মধ্যে স্পেসিফিক নভেম্বর মাসের কথা বলছে। অ্যাকচুয়ালি এখানে মাসকে ইন্ডিকেট করছে। তো এখানে আমরা ইন দিব, হ্যাঁ? যদিও আসলে সাল বুঝাইলেও ইন হইতো। হি কেম টু বাংলাদেশ ইন নভেম্বর 1993। আবার মাই বার্থডে ইজ ইন নভেম্বর অর মার্চ অর অক্টোবর, যেটাই বলো না কেন। এটাও পরীক্ষাতে আসে। ঠিক আছে? তো এই প্যাটার্নের আশা করি সবগুলা পারবা। আচ্ছা। আর এটার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে কোনো বিশ্ববিদ্যালয় বা ঢাকা ইউনিভার্সিটি রিলেটেড একটা প্রশ্ন আসছিল। যে we will meet ড্যাশ ঢাকা ইউনিভার্সিটি। এটা ছোট্ট একটা ঢাকার মধ্যে ছোট একটা লোকালিটি, অল্প জায়গা। এখানে এট হবে। So we'll meet at ঢাকা ইউনিভার্সিটি, I study at অক্সফোর্ড ইউনিভার্সিটি, যেভাবে বলবা। তাইলে he studies sociology at অক্সফোর্ড ইউনিভার্সিটি, can you meet me at ঢাকা ইউনিভার্সিটি নেক্সট সানডে? সবগুলাই এট হবে। এরপর আসো আরেকটা জিনিস বলেছিলাম এটার ক্ষেত্রে, যদি কোনো জিনিসের সংখ্যাবাচক ভ্যালু বা মূল্য এরকম কিছু ইন্ডিকেট করা হয় সেখানে এট বসে। যেমন এখানে একটা দেখতেছো ওয়াটার ফ্রিজেস বা ওয়াটার বয়েলস সংখ্যাবাচক মান না, ১০০ ডিগ্রি, 0 ডিগ্রি, তাহলে ২ ক্ষেত্রে এট হবে। এরপরে দ্য ঢাকা বাউন্ড ট্রেন ইজ ডিউ, এটাও একটা সংখ্যা, নিউমেরিক্যাল ভ্যালু, এখানেও এট হবে। এরপর দেখো দ্য বুলেট ট্রেন ট্রাভেলস 200 মাইলস অ্যান আওয়ার, এখানে এট হবে। at 200 miles an hour। তারপরে ইউ ক্যানট গেট দিস বুক এট সাচ এ প্রাইস, এখানে ডিরেক্ট প্রাইসটা বলে নাই, বাট এটা তো অবশ্যই সংখ্যাবাচক একটা ভ্যালু, এখানে অ্যাড হবে। ইউ ক্যানট গেট দিস বুক এট সাচ এ প্রাইস অর সাচ এ লোয়ার প্রাইস, হায়ার প্রাইস, এনিথিং।
আবার এখানে তো ডিরেক্ট 400 টাকা উল্লেখ আছে, সো দ্য বুক হ্যাজ বিন প্রাইসড এট 400 টাকা। এরকম সংখ্যাবাচক ভ্যালু থাকলে আমরা অ্যাড বসাবো, এটাও কিন্তু গত ক্লাসে বলেছিলাম। এরপর আসো, এইগুলো সব পারবা। মন্ডে আছে, তাহলে এখানে অন মানডে হবে। এখানটাতে সাল আছে, তাহলে এখানটাতে ইন 1971 বা 1947 হবে। ঠিক আছে, এরপর আসো পরে যাই আমরা। এরপর দেখো, এটা একটু দেখো প্লিজ। সি দ্য আনসার ড্যাশ পেজ 10। পেজের ক্ষেত্রে একটু ব্যাপারটা আলাদা। কেন আলাদা? পেজের ক্ষেত্রে সংখ্যা উল্লেখ থাকলেও আমরা আসলে এখানে অ্যাড ব্যবহার করব না। কেন করব না? কারণ পেজের কথা চিন্তা করো। প্লিজ সি দ্য আনসার ড্যাশ পেজ 10। 10 নম্বর পেজে উত্তরটা দেখো। এই যে পেজের উপর লেখাটা কিরকম ভাবে থাকে, সারফেসকে টাচ করে সারফেসের সাথে লেগে থাকে না? এটা কোন নিয়মের সাথে যায়? অনের নিয়মের সাথে। সো এই ক্ষেত্রে আমরা অন বসাবো। এটা নিয়ে তোমাদের কনফিউশন লাগে যে পেজ, এত পেজ ওপেন করো, এত পেজে উত্তর দেখো, এই সমস্ত ক্ষেত্রে অন কেন হয়? এটাই রিজন। লেখাগুলো পেজের সাথে লেগে উপরে থাকে, এন্ড পেজ নম্বরটাও তো এভাবেই লেখা আছে। তাহলে প্লিজ সি দ্য আনসার অন পেজ 10। এরপর আসো, আচ্ছা এটা তো বলেছিলাম যে কাপড় যদি কেউ পরে থাকে তাহলে ব্যক্তির আগে ইন বসে, অন ইউ সরি, ব্যক্তির আগে অন বসে আর ড্রেসের আগে ইন বসে। তাহলে এখানটাতে দেখো, দ্য গার্ল ড্যাশ ব্লু ইজ মাই উড বি ওয়াইফ। ব্লু বলতে এখানে ব্লু ড্রেস বোঝাচ্ছে, শর্ট করে ব্লু লিখছে। তাইলে হ্যাঁ, ওই যে মেয়েটা যে নীল কাপড় পরে আছে সে আমার হবু বউ। এখন এইখানটাতে কি হইতে পারে, যেহেতু ড্রেস, ড্রেসের আগে আমরা কি বলছি? ইন হবে। দ্য গার্ল ইন ব্লু ইজ মাই উড বি ওয়াইফ, ইন। আবার যদি এরকম হইতো, দ্য ব্লু শাড়ি ড্যাশ দ্য গার্ল ইজ ভেরি চার্মিং, তাইলে দ্য ব্লু শাড়ি অন দ্য গার্ল, গার্ল যে পরে আছে তার আগে অন, যে পরে আছে তার আগে অন। গত ক্লাসে বলেছিলাম পোশাকের আগে কি হবে? ইন হবে। এরপর আসো পরে যাই। এই যে রং কালি বা পোশাকের পূর্বে ইন বসবে। এরপরে এটাও বলেছিলাম যে যাতায়াতের মাধ্যম বুঝাইতে আমরা অলওয়েজ বাই ব্যবহার করি, শুধুমাত্র ব্যতিক্রম ফুট, পায়ে হেঁটে ভ্রমণের ক্ষেত্রে অন ফুট হবে। পায়ে হাঁটার ক্ষেত্রে আমরা বাই ফুট না বলে অন ফুট ব্যবহার করি। এটা তো বলেছিলাম, পায়ে হাঁটার ক্ষেত্রে অনলি অন ফুট। আর বাকি যাতায়াতের যানবাহন হোক বা যাওয়ার রাস্তা বুঝাক, সব ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? বাই ব্যবহার করি। জার্নি বাই বাস, জার্নি বাই ট্রেন, বা জার্নি বাই রোড, জার্নি বাই এয়ার। বাট একটা ব্যতিক্রম হচ্ছে, যদি কখনো কোনো যানবাহনের আগে কোনো আর্টিকেল যুক্ত থাকে তখন সেটা স্পেসিফিক হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়। যেমন এই যে এখানে আই ওয়াক টু ওয়ার্ক বাট আই কেম হোম ড্যাশ দ্য ট্যাক্সি। দ্য ট্যাক্সি বলে ট্যাক্সিকে নির্দিষ্ট করে দিচ্ছে। এই ক্ষেত্রে আবার বাই হবে না, ইন হবে। যদিও এইটা আসলে তোমাদের লেভেলের জন্য আসাটা উচিত না। তাহলে জাস্ট অ্যাজ এ হোল মনে রাখো, সবার আগে বাই, দুইটা ব্যতিক্রম। একটা ফুটের আগে অন বসবে, আর একটা যদি কোনো আর্টিকেল থাকে, বিশেষ করে দা থাকে, তাহলে দা দিয়ে কোনো কিছুকে নির্দিষ্ট করা হবে। ফর দিস রিজন আমরা ওই যানবাহনের আগে বাই না বসিয়ে ইন বসাবো। এটা একটু খেয়াল রাখো। বাকিগুলো সব বাই। রাশেদ উইল কাম টু বাংলাদেশ বাই প্লেন, আর নর্মালি ট্রাভেলড বাই বাস, যেভাবে তুমি দিবা। এরপর আসো, এই যে আরো আছে। ওকে, এরপরে I went there by my bike on my bike. আবার এখানে দেখো, I went there dash my bike। এই জায়গাটা আবার একটু সামান্য ব্যতিক্রম। তো ট্যাক্সির ক্ষেত্রে আমরা একেবারে যে উপরে চড়ে বসি তা না, কিন্তু বাইকের ক্ষেত্রে এখানে ফার্স্ট অফ অল নির্দিষ্ট হয়ে যাচ্ছে, মাই বাইক নির্দিষ্ট, তাহলে এখানে বাই হচ্ছে না। কি হবে তাহলে? বাইকের ক্ষেত্রে বাইকের উপরে যেহেতু আমরা চড়ে বসি, একদম উপরের পোর্শনে সারফেস টাচ করে বসে থাকি, এজন্য ওখানে আবার অন হয়। বাট এগুলো তোমাদের লেভেলে আসলে দেওয়ার কথা না। তাহলে এইটা আবার দেখি অন হবে। আচ্ছা, এরপরে বাই মানে কাছাকাছি বা পাশে, এটা তো জানো, জানো না? তো এখানটাতে ডেলা স্টুড ড্যাশ দ্য উইন্ডো, ডেলা জানালার পাশে দাঁড়িয়েছিল। তাহলে এখানটাতে বিসাইড হয়, বাট
আমাদের বিসাইড এত সহজ জিনিস দিবে না, আমাদের বাই দিবে। বাই মানেও বিসাইড। তাহলে ডেলা স্টুড বাই দ্য উইন্ডো। এটা আমরা দেখেছিলাম সেদিন। হি স্যাট বাই দ্য ফায়ার। সে আগুনের পাশে বসেছিল আমার সাথে, উইথ মি। এটাও আমরা দেখেছি। এরপরে এটা দেখো, এটা তো ইজি। ফিশারম্যান আর্নস হিজ লিভলিহুড ড্যাশ ক্যাচিং এন্ড সেলিং ফিশ। একজন কি বলে, জেলে, একজন জেলে মাছ ধরে এবং বিক্রি করে জীবিকা নির্বাহ করে। তাহলে মাছ ধরার মাধ্যমে এবং বিক্রি করার মাধ্যমে, এরকম ক্ষেত্রে আমরা জানো এটা মাধ্যম, সো বাই ব্যবহার করি। বাই ক্যাচিং এন্ড সেলিং ফিশ। আচ্ছা, তার জীবিকার মাধ্যম ওইটা। এই যে দেখো, এইটা কত জায়গাতে আসছে দেখো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 জায়গাতে আসছে। হোয়াটস দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। এটাও অনেকবার বলেছিলাম, হোয়াট ইজ দ্য টাইম ইন ইউর ওয়াচ। অনেকে আমরা বলি ইন ইউর ওয়াচ, তোমার ঘড়িতে কয়টা বাজে। বাট অ্যাকর্ডিং টু, এখানে অ্যাকর্ডিং টু অর্থ দিবে, এই জন্য আমাদের বাই ব্যবহার করতে হবে। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। আশা করি এটা আমরা শুনে এতখানি অভ্যস্ত, আমাদের ভুল হবে না। বাট ভুল হইলে কিন্তু বিপদ। ঠিক আছে, বাই ইউর ওয়াচ এখানে অ্যাকর্ডিং টু বুঝাই। এরপর দেখো বাকিগুলো তো একই রকম, এটাও অনেক জায়গাতে আসছে। নাও ইট ইজ জাস্ট 12 o'clock ড্যাশ মাই ওয়াচ। ইন মাই ওয়াচ, নো, বাই মাই ওয়াচ। এখানে ইন দিব না, বাই কেন দিব? কারণ এক একজনের ঘড়ি অনুসারে এক এক রকম হতে পারে, এই জন্য বাই দিয়ে আমরা অ্যাকর্ডিং টু বুঝাবো। ওকে, আমার ঘড়ি অনুসারে এখন 12টা বাজে, এক্সাক্ট নাও বাজতে পারে। এরপরে আচ্ছা, অন গুলো তোমরা দেখছো, এগুলা নিয়ে খুব একটা ঝামেলা হবে না। এটা একটু দেখো, দ্য ম্যান জাম্পড ড্যাশ দ্য অল ইনটু দ্য গার্ডেন। লোকটা পাঁচিলের উপর দিয়ে লাফ দিয়ে বাগানে পড়লো। তাহলে এখানে কি হবে? উপর দিয়ে। তিনটা জিনিস হইতে পারে, অন হইতে পারে, অ্যাবাভ হইতে পারে, ওভার হইতে পারে। তাহলে উপর দিয়ে পার হচ্ছে, মুভিং অবস্থায় কি হবে? ওভার হবে। ওভার ছাড়া তো আর কিছু হওয়ার সুযোগ নেই। তাহলে দ্য ম্যান জাম্পড ওভার দ্য অল ইনটু দ্য গার্ডেন। আবার দ্য বার্গলার জাম্পড ড্যাশ দ্য কম্পাউন্ড ওয়াল। এখানেও তো ওই ওয়াল এভাবে টপকে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে, তো এখানে ওভার হবে। ঠিক আছে। আচ্ছা, এরপর এই যে এটাও মেডিকেলে আসছে 96-97-তে। হি পুট আ কুইল্ট ড্যাশ মি। সে আমার উপর একটা লেপ দিয়ে দিল। তো এখানেও বলেছিলাম যে যখন তোমার গায়ের উপর কেউ একটা লেপ তোশক দিয়ে দিচ্ছে, এবার টান দিয়ে দিবে না বা আস্তে করে টান দিয়ে দিবে। তো একটা পর্যায়ে মুভিং ছিল, তোমার গায়ের উপর দিয়ে যাচ্ছিল, ল্যান্ড করে ফেলছে। ওই যে প্লেন উড়ে চলে গেছে, বাট তার উড়ে চলার মতো জ্বালানি ছিল না। তো তোমার গায়ের উপর ল্যান্ড করে দিছে। কাঁথা, কম্বল যাই বলো না কেন। সো এখানেও আমরা ওভার দিব। এটা নিয়ে কনফিউজড হওয়ার কিচ্ছু নাই, ওভার দিবা। ঠিক আছে। ওকে, আবার সেই তারিখের ব্যাপারটা আসছে, তো ঝামেলা নাই। পরে আনিরা আমরা বলেন, নীলা লিভস ড্যাশ দ্য 10th ফ্লোর অফ দ্য বিল্ডিং। এখানে কি হবে? 11th ফ্লোর। নীলা এই বিল্ডিং এর 12 তলায় বাস করে। এখন আমাকে বলেন যে এখানে কি হইতে পারে, একটু গেস করেন তো। চিন্তা করেন, একদম ক্লিয়ারলি চিন্তা করেন, মানে জেনারেলি। এটা তো অ্যাপেক্স, সরি মাস্টার। ম্যাটেরিয়ালসে ইংলিশ বইটা আবার অনেক বড় করতেছি, ও বইটাও অনেক বড় হবে বুঝছো। তো এখন এত হাহু করে লাভ নাই, ও বইটাও বড় করতেছি আমরা। আনিকা খন্দকার বলতেছে অন হবে। অরিন সুলতানা সুপ্তি বলতেছে উপরে, তাই অন হবে। আচ্ছা, আরো কয়েকজন আছে, জানাতুল ফেরদৌস, জিসান। অ্যাপেক্স দেখলে মাথা ঘুরে। আরে মাস্টার আরো সহজ করে লেখা অ্যাপেক্সের থেকে। আমরা আস্তে আস্তে করে পড়াই দিব, এত মাথা ঘোরার কিছু নাই। অ্যাপেক্সে ঝামেলা, হ্যাঁ অ্যাপেক্সে ঝামেলা, বাট আপডেট হয় অনেক বেশি। সো রিসেন্ট কোশ্চেন পাবার। মাস্টারের সেই 21-এ একটা এডিশন বেরোইছে, আর বেরোয় নাই। তো এখানে আমরা যেহেতু ফ্লোরের উপর থাকি, এই যে ফ্লোর টাচ করে উপরে আছি, সব জিনিসপত্র ফ্লোরে আছে। সো এখানে আমরা অন ব্যবহার করবো। তাহলে এখানটাতে অন হবে। নীলা লিভস অন দ্য 11th ফ্লোর অফ দ্য বিল্ডিং।
আচ্ছা, এরপরে এটাও দেখো, "Would you please find out Bangladesh as a map?" ম্যাপ থেকে কি বাংলাদেশটা খুঁজে দিতে পারবা? তো ম্যাপের উপর বাংলাদেশ আঁকা থাকে। কিভাবে? ম্যাপের উপর টাচ করে থাকে জাস্ট লাইক এই যে খাতায় লেখা দেখাচ্ছিলাম তোমার আগে। সো এখানে অন হবে। তারপরে "The picture moved rapidly dash the screen." স্ক্রিন থেকে লেখা চলে যাচ্ছে বা এই যে স্ক্রিনে তুমি এখন লেখা দেখতেছো। "This is on the screen. The PDF is shown on the screen." তাহলে এখানে অন হবে। ওকে, এরপরে এরপরে ওই যে ওই একই জিনিস আসছে। টিভির ক্ষেত্রেও একই, টিভির স্ক্রিনে আমরা যেহেতু দেখি, "Did you watch the cricket game on TV last night?" অন হবে। উম এরপরে এটাও একটু দেখো যে কোন কমিটিতে থাকা এই অর্থে "He is in the committee" না "He is on the committee." এখানে কিন্তু on the committee হবে। কেন? কমিটি এটা কিন্তু একটা ফাংশনাল ইউনিট। নট নেসেসারিলি তুমি মিটিং করছো, দ্যাট মিনস তুমি কমিটিতে আছো। এটা ফাংশনালি তুমি তাদের খাতাপত্রে আছো, তাদের মনে আছো, এটাই কমিটিতে থাকা। তাহলে তুমি খাতাপত্রে আছো, তোমার নাম লেখা হইছে। কোথায় লেখা হইছে? খাতার উপর। তাহলে সেটাও অন এর মতো। সো আমরা মনে রাখবো এরকম কমিটির সদস্য বুঝাইতে অন ব্যবহৃত হয়। তাইলে "He is on the committee" বলো বা "not on the committee" বলো, সব ক্ষেত্রে অন ব্যবহৃত হবে। আচ্ছা, এটা তো বলেছিলাম "The dog was hiding dash the table." বস্তুগত অ্যাকচুয়াল কোন জিনিস যখন কোন কিছুর নিচে থাকে তখন আন্ডার ব্যবহার করি। একটু আগে একটা মেয়ে বসেছিল না গাছের নিচে? সেক্ষেত্রে আন্ডার ছিল। আচ্ছা। এরপরে এই যে এটা দেখো "He is below me in the class." তো আন্ডার আর বিলোর পার্থক্য এটাই যে বিলোর ক্ষেত্রে এটা আসলে যে এখানে একটা জিনিস এর একটু নিচে এরকম জিনিস, এরকম বোঝায় না। বিলো দিয়ে বোঝায় এটা কোয়ালিটি বা কোয়ান্টিটি অনুসারে কতখানি উঁচু-নিচু। যেমন আ সে আমার থেকে ক্লাসে একটু নিচু পজিশনে আছে। আমার থেকে হয়তো একটু কম পড়াশোনা করে। জাস্ট এতটুকুই, বুঝছো? এর বাইরে কোনো কনসেপ্ট নাই। জাস্ট অ্যাকচুয়াল জিনিস যদি বস্তুগত কিছু বোঝায়, অ্যাকচুয়াল উঁচু-নিচু বোঝায়, সেক্ষেত্রে আন্ডার দিব। আর এরকম কোয়ালিটেটিভ কিছু হইলে আমরা বিলো দিব। তাহলে এখানে কিন্তু আমরা বিলো দেব। "He is below me in the class." হুম। তারপরে আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো চেঞ্জ ইনটু, এটা appropriate এ পড়বো আমরা যদিও। চেঞ্জ ইনটু মানে একটা জিনিস থেকে আরেকটা জিনিসে রূপান্তরিত হওয়া, পরিণত হওয়া। তো যখন কোন একটা জিনিস একেবারে তার সবকিছু চেঞ্জ হয়ে যায় ফিজিক্যাল ফর্ম অ্যান্ড অনেক আগাগোড়া বিশাল পরিবর্তন হয়, সেক্ষেত্রে আমরা চেঞ্জ ইনটু ব্যবহার করি। যেমন ওয়াটার চেঞ্জেস ইনটু ভেপর। ওয়াটার একটা তরল পদার্থ, সেটা যখন তাপ দিচ্ছ বাষ্প হয়ে যাচ্ছে। ২ টার ফর্ম টোটালি আলাদা। সো বিরাট চেঞ্জ ইনটু। ওয়াটার ইস চেঞ্জড ইনটু ভেপর বাই হিট, এখানেও ইনটু হবে। তো ওয়াটার বলো আর যাই বলো, এটা আইস হইতে পারে, আইস ওয়াটারে কনভার্ট হয় বা যেটা বলো না কেন। তো এই ক্ষেত্রে বিশাল পরিবর্তনে আমরা চেঞ্জ ইনটু ব্যবহার করি। ঠিক আছে? আচ্ছা, আরেকটা আছে ব্রেক ইনটু। ব্রেক ইনটু মানে ভেঙে টুকরা, টুকরা করা। ব্রেক ইনটু, ব্রেক ইনটু ভেঙে টুকরা, টুকরা করা। যেমন হি ব্রোক দ্য জাগ ইনটু 100 পিসেস। বা মনও ভাঙতে, যদি মনকেও ভেঙে ফেলে, মন ভেঙে ১০০ টুকরা করে ফেলছে, সেক্ষেত্রেও তুমি এভাবে বলবা। আবার I divide the cake dash 4 parts into 4 parts. তাহলে এরকম ক্ষেত্রে ব্রেক হইতে পারে, ব্রেক মানে ভেঙে ফেলা। আর ডিভাইড মানে ভাগ করা। যাই করো, ভেঙে ফেলছো এটা unintentionally, আর ভাগ করছো, ডিভাইড করছো intentionally, বাট ২ যে ক্ষেত্রেই তো টুকরো হইছে। সো এখানে ডিভাইড ইন্টু, ডিভাইড ইন্টু, ব্রেক ইন্টু, ২ ক্ষেত্রে ইন্টু বসবে। ওকে? সো এটা ডান। আচ্ছা, এটা দেখছিলাম আমরা সেলেরির ওইটা। এটা দেখো তো, "দ্য ডগ ran dash the road" বা "she drove dash rough road." তো এখানটাতে একটা কুকুর রাস্তা দিয়ে দৌড়ে যাচ্ছে। তো রাস্তা দিয়ে দৌড়ে যাওয়ার ক্ষেত্রে ২ টা কনসেপ্টে হইতে পারে। একটা রাস্তার আড়াআড়ি দৌড়াচ্ছে, দ্যাট ইস রাস্তা ক্রস করছে। আরেকটা হইতে পারে রাস্তার সমান্তরালে যাচ্ছে। ২ টাই হইতে পারে এই ক্ষেত্রেও। তুমি চিন্তা করবা যদি কোন জায়গাতে ডেঞ্জারাস
বা কেয়ারলেস বা কোনো ক্ষেত্রে ফার্স্ট এই শব্দগুলো উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে আমরা অ্যাক্রস দিব। কারণ আমরা যখন আড়াআড়ি পার হই, প্রথমত ফাস্ট পার হইতে হয়। দ্বিতীয়ত তুমি সাবধানের সাথে না হলে সেটা ডেঞ্জারাস হইতে পারে কাজটা, অ্যাকশনটা। আবার হচ্ছে কেয়ারফুলি হইতে পারে, যেহেতু আড়াআড়ি পার হইতে গেলে গাড়ি ঘোড়া দেখে পার হইতে হয়। সো কেউ দ্রুত পার হচ্ছে, কেউ ডেঞ্জারাস ওয়েতে পার হচ্ছে বা কেউ এরকম সাবধান হয়ে পার হচ্ছে। এরকম যদি শব্দ উল্লেখ থাকে সেই ক্ষেত্রে আমরা অ্যাক্রস দিব। আদারওয়াইজ অ্যালং দিব। এখানে দেখো দ্য ডগ ran ড্যাশ দ্য রোড। কুকুরটা রাস্তা দিয়ে যাচ্ছে বা দৌড়ে যাচ্ছে বুঝাচ্ছে। এখন যে আড়াআড়ি যাচ্ছে নাকি কোথায় যাচ্ছে? আর দৌড়ে যাওয়ার ক্ষেত্রে এখানে বলতেছে সে যাচ্ছে। আর এর রাস্তা কতটুক চওড়া হয় তাই সে দৌড়াইতে আছে? তাহলে ২ টা কনসেপ্ট থেকে বুঝছি। প্রথমত ওই ৩ টা সাইন নাই। দ্বিতীয়ত এইখানে আমরা যেহেতু দৌড়াচ্ছে কন্টিনিউয়াস ফর্ম বলতেছি বা কন্টিনিউয়াস বলতেছি না যদিও বাট ওরকম ফিল আসছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানটাতে অ্যালং দিব। ঠিক আছে? তো এখানটাতে আমি একটু লিখে দেই। প্রথমত ডেঞ্জার শব্দটা যদি উল্লেখ থাকে। ২ নম্বরে ফাস্ট আর ৩ নম্বরে কেয়ারফুল। এই কয়টা যদি উল্লেখ থাকে তাহলে আমরা অ্যাক্রস দিব। আচ্ছা এরপর আসো এই যে দেখো দ্য লেডি ran ড্যাশ দ্য রোড। এখন এখানে হি ran ড্যাশ দ্য ফিল্ড। এইখানে আমাদের অ্যাক্রসও হইতে পারে এবং তুমি চাইলে অ্যালংও দিতে পারো। এখন এখানে একদম আগের মতো দ্য লেডি ran ড্যাশ দ্য রোড। চিন্তা করো কি হইতে পারে? ২ টাই হইতে পারে। কিন্তু তুমি অপশনের দিকে তাকাও, অ্যাক্রস আছে কিন্তু আরেকটা নেই। তো এখানে অ্যাক্রস। বাট যদি অ্যাক্রস অ্যান্ড একই সাথে এখানটাতে অ্যালং থাকতো কি করতা? তখন অ্যালং দেয়া বেটার হইতো। বুঝছো? দৌড়াইতেই পারে মহিলা কোনো বিপদে পড়ে রাস্তার সাইড দিয়ে। এই যে দেখো। ইট ইস ডেঞ্জারাস টু রান ড্যাশ দ্য রোড। কি হবে? রান অ্যাক্রস দ্য রোড। আড়াআড়ি রাস্তা পার হওয়া ভয়ংকর, বিপজ্জনক। তাইলে ইট ইস ডেঞ্জারাস টু রান অ্যাক্রস দ্য রোড। এরপরে আসো এটা দেখছিলাম। আচ্ছা, এটা একটু দেখো, এটা আসছে অনেক জায়গাতে। The view dash the open window is very pretty. তো কোনো কিছুর মধ্য দিয়ে আমরা বলেছিলাম যে হইতে পারে জানালা দিয়ে কোনো একটা ভিউ, হইতে পারে মাঠের মধ্য দিয়ে চলা, হইতে পারে রুমের এক সাইড দিয়ে ঢুকে আরেক সাইড দিয়ে বের হওয়া। এফোর ওফোর হয়ে যাওয়া কোনো চলন বা দৃষ্টির ক্ষেত্রে থ্রু ব্যবহার করি। তাহলে জানলার এই সাইড দিয়ে দেখতেছো ওই পাশে, জানলা ভেদ করে তোমার দৃষ্টি চলে যাচ্ছে। এক্ষেত্রে আমরা থ্রু ব্যবহার করব। The view dash the open window through the open window is very pretty. যে জানলার ভেতর দিয়ে তুমি যে দৃশ্যটা দেখতেছো সেটা খুবই সুন্দর। আচ্ছা এরপরে এই যে উড মানে কি? বন কিন্তু। উড বা উডস এখানে আসলে উডস হবে, উড না। On day Mr. Ahmed was walking dash a wood dash the rain. একদিন মিস্টার আহমেদ বনের মধ্য দিয়ে বৃষ্টিতে হাঁটছিল। তাহলে এখানে বনের মধ্য দিয়ে বা রুমের মধ্য দিয়ে এভাবে হেঁটে যাওয়ার অর্থে থ্রু বসবে এবং ড্যাশ দ্য রেইন ইন দ্য রেইন। বৃষ্টির মধ্যে বা বৃষ্টিতে বনের মধ্য দিয়ে হাঁটছিল। থ্রু দ্য উড ইন দ্য রেইন। ওকে? এখানে উডস হবে, নট উড। উডস মানে বন, উড মানে কাঠ। আচ্ছা, এখানে আর যেগুলো আছে তুমি পারবা। এই যে জিনিসপত্রই আছে। এই তো এটা আমরা দেখছিলাম among আর between এর পার্থক্য। তোমাদের পরীক্ষাতে একটা প্রশ্নও আসছিল। তোমরা দেখাইছিলে আমাকে। ওকে, তাহলে বাকিগুলো আশা করি তুমি একেবারে সাফাই করে দিতে পারবা।